আমি কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হব। নেপালি, চাইনিজ, ভিয়েতনামিজ এরা অনেক আছে যারা কথা পর্যন্ত মুখ দিয়ে বলতে পারে না। তারা যদি ভর্তি হতে পারে, আমরা বাংলাদেশিরা কেন পারবো না? আপনি চেষ্টা করেন না তাই পারেন না। ক্লাসটাও নিজের স্বাধীন মতো সেট করে নেওয়া যায়। আবার বছরে প্রায় 5 মাসের মতো বন্ধ থাকে। রেপুটেশন যদি ভালো থাকে, আপনার লিখিত দিলে আপনি ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে পারবেন এরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে বলবো যারা বাংলাদেশ থেকে জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে চলে আসছেন, তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে আমি ডিপ্লোমা ভর্তি হব নাকি ইউনিভার্সিটিতে ভর্তি হব, যেটা দাইগাকু আর সেনমনগাক্কু বলা হয়। তো সবার মধ্যে এই একটা জিনিস খুবই ঘুরপ্যাচ কাজ করে, আমি কি করলে আমার জন্য ভালো হবে। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আমি যেহেতু একটা ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট, অতএব আমি ইউনিভার্সিটি সম্পর্কেই সবার আগে বলার চেষ্টা করব। ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা আপনার জন্য হাজার হাজার অপশন হাতে খোলা থাকবে। বর্তমানে জাপানের যে অবস্থা, যে অনেকে ভিসা কেটে দেশে পাঠিয়ে দিচ্ছে আগের ফল্ট পেয়ে। দেখা যাচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়লাম, সেটা যেহেতু আমি একটা ব্যাচেলার প্রোগ্রাম কমপ্লিট করব, অনার্স করা হচ্ছে, তাহলে আমার হাতে হাজার হাজার অপশন থাকবে। আমাকে যদি জাপান সরকার ধরে বের করেও দেয়, আমি বাংলাদেশে যদি চলে যাই, আমার হাতে কিন্তু একটা অপশন থাকবে। আমি চাইলে মাস্টার্স কমপ্লিট করে, যদি মাস্টার্স কমপ্লিট করা না থাকে, তাহলে আমি বাংলাদেশে যে মাস্টার্স কমপ্লিট করে আমি একটা ভালো জবে ঢুকতে পারবো কোনো কোম্পানির, অথবা অনার্স করেও ঢোকা যাবে। অথবা আপনি চাইলে জাপান বাদ দিয়ে অন্য কোনো দেশেও মুভ করতে পারবেন। ইউরোপের অনেক কান্ট্রি আছে যেটা জাপান থেকে যাওয়া অনেক সহজ। বা অস্ট্রেলিয়া, আমেরিকাতেও আপনি যেতে পারবেন চাইলেই মাস্টার্স প্রোগ্রামের জন্য অথবা জবের জন্য, যদি আপনার ব্যাচেলার করা থাকে আর কি। সেক্ষেত্রে আপনার জন্য হাতে অনেক অপশন থাকছে। সবার মাথায় একটা জিনিসই কাজ করে যে 4 বছর জাপানে পড়াশোনা করব, এত কষ্ট, শর্টকাটে সেনমনটা করি, মানে ডিপ্লোমাটা করি। দেখেন, ডিপ্লোমা করলে হবে কি, আপনাকে যদি জাপান সরকার 10 বছর পরে হোক, কখনো যদি আপনার ভিসা কেটেও দেয়, হয়তো বাংলাদেশে যে এই জাপানের এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কতটুকু ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন ঠিক বলতে পারবো না, বা কয়েকটা দেশে যে আপনার জন্য ভালো দরজা খোলা থাকবে জবের জন্য সেটাও বলতে পারবো না। কিন্তু আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বিশ্বের যে কোনো প্রান্তে আপনার জন্য দরজা খোলা থাকবে। আর সবার মধ্যে একটা চিন্তায় কাজ করে যে এত বছর কি করে পড়াশোনা করব। দেখেন, আমরা কিন্তু মূলত জাপানে অনেক কষ্ট করি পড়াশোনা করি। যারা বিদেশে থাকে তারা সবাই কষ্ট করেই করে, পার্ট টাইম জব করে, তারপরে ক্লাস করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। তবে ইউনিভার্সিটি কি জানেন, এখানে আপনার হয়তো অনেক ইউনিভার্সিটিতে আছে কি যে ফার্স্ট ইয়ারে আপনার মনের মতো করে ক্লাসগুলো শিডিউল ফিক্সড করে নেওয়া যায় না, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার নিজের মন মতো পছন্দ মতোভাবে ক্লাস সেট করে নেওয়া যায়। এখানে ক্রেডিট সিস্টেম, আপনার বছরে 124 ক্রেডিট এইরকম। তো 124 ক্রেডিট যদি আপনার থাকে, 4 বছরে আপনাকে উঠাইতে হবে। তো আপনি যদি প্রথম 2 বছর একটু বেশি প্রেশার নেন, সেক্ষেত্রে আপনার জন্য থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে ধরতে গেলে ক্লাসই থাকবে না। এর জন্য অনেক প্লাস পয়েন্ট থাকে। আমার ধরেন এখন ধরতে গেলে সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস। 3 দিনের মধ্যেও দেখা যাচ্ছে 2 দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস, আর একদিন হাফ টাইম ক্লাস বলতে পারেন। আবার দেখা যাচ্ছে 2-1টা ক্লাস অনলাইনেও থাকে। তো এই রকম করে যখন ক্লাসগুলো থাকে আমার হাতে, আমি রিল্যাক্সে জব করার অপশনও থাকে। আবার আপনার বেশি ছুটিও থাকে। আমার ধরেন এই গত জানুয়ারির 21 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আমার ইউনিভার্সিটি বন্ধ ছিল। এই টাইমটাতে কিন্তু আমি অনায়াসে মনের মতো করে যে 40 ঘন্টা জব করার পারমিশন থাকে, এটা আমি করতে পারতেছি 40 ঘন্টা জব রিল্যাক্সে। এবং 2টা ছুটি থাকে বছরে, একটা থাকে 1.5 মাস ছুটি, আর একটা প্রায় 3 মাসের কাছাকাছি অনেকটা।
তো এই যে আপনার কাছে যে প্রায় সব মিলিয়ে ইউনিভার্সিটিতে পড়লে বছরে প্রায় 5 মাস ছুটি পাওয়া যায়। আর সপ্তাহে আপনার যখন ক্লাস থাকে তখন সর্বোচ্চ গেলে 4 দিন ক্লাস থাকে, বাকি 3 দিন আপনার ছুটিই থাকে। আবার 4 দিনের মধ্যে কিন্তু আপনার সারাদিনই সকাল থেকে ক্লাস করতে হচ্ছে না, আপনার শিডিউল নিজে ফিক্সড করে নিতে পারছেন। তো তখন আপনার জন্য জব করার একটা হাতে সুযোগ থাকে, টিউশন ফি ওঠানোর একটা সুযোগ থাকে। যদি আপনার টিউশন ফিটা 100 মান জাপানিজ 10 লাখ ইয়েনের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হবে। এর বেশি হয়ে গেলে কি আপনার জন্য একটু টাফ হয়ে যায় আর কি। যদি স্কলারশিপ উঠাইতে পারেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো আমার মূলত প্রথম ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে ক্লাস একটু বেশি ছিল, থার্ড ইয়ারে কিন্তু এখন কম। তো ফোর্থ ইয়ারে যে আমার ক্লাস থাকবেই না, আমি পুরো ফোর্থ ইয়ারেই আমার জব খোঁজার জন্য আমি পুরোপুরি মানে নিজেকে তৈরি করতে পারবো। আবার এই 4টা বছর যে আমি পড়তেছি এর মধ্যে আমি জাপানিজ N1 পর্যন্ত তুলতে সুযোগ পাচ্ছি, সাথে ইংলিশের অনেক প্রোগ্রাম বা আপনার ড্রাইভিং লাইসেন্স, আনুষঙ্গিক যত আপনার আপনার যে স্কিলগুলো থাকে সে সার্টিফিকেটগুলো অর্জন করতে পারতেছি এই সময়ের মধ্যে। তো একটা হিউজ পরিমাণ টাইম পাইতেছি আমি চাইলে আমি ভালো কোম্পানি ম্যানেজ করতে পারবো না, চাইলে আমি মাস্টার্সে ভর্তি হয়ে যেতে পারতেছি। আমার ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম আছে, আমি চাইলে মাস্টার্সের জন্য করতে পারবো, মানে শুরু করতে পারবো। ভর্তি কার্যক্রম শেষ করলেই তো আমি টিউশন ফি দিলেই তো আমার ক্লাস শুরু হয়ে যাবে। তো দেখেন হাতে আমাদের এরকম অপশন থাকে। আবার হচ্ছে আপনার ভবিষ্যতে ভিসা ক্যান্সেল হলেও আপনার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট থাকে। সেনমনগাক্কুতে হয় কি, আপনার যে ইউনিভার্সিটিতে 4 বছরের প্রোগ্রাম এইটা আপনাকে জোর জবরদস্তি করে গিলিয়ে দিবে আপনার ভিতরে। আপনাকে মনে করেন প্রেশার সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহে 5 দিন ক্লাস করতে হবে, আবার মনে করেন জবের প্রেশার থাকে, সব মিলিয়ে আপনার জন্য একটা মাথার উপরে অনেক বড় বোঝা হয়ে যায়। আবার যখন আপনি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার মাথার উপরে একটা ফ্রি কাজ করবে যে আপনি চাইলেই আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি ডিপ্লোমা কমপ্লিট করলেই আপনি কিন্তু সব কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না। আবার আপনার N1 কমপ্লিট থাকলে আপনার জন্য জাপানের যে কোনো জায়গায় আপনার জন্য দরজা খোলা, আপনি অন্তত অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। আপনার যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট মানে স্কিলটা ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কনভারসেশন লেভেল ভালো থাকলে, আপনার আনুষঙ্গিক ইংলিশের টয়িক থাকলে বা আইএলস থাকলে আপনি যে কোনো নিঃসন্দেহে একটা ভালো কোম্পানিতে জব অবশ্যই খুঁজতে পারবেন বলে আমি মনে করি। যদিও আমি এখনও জবে ঢুকি নাই, এখন থেকে আমাদের থার্ড ইয়ার থেকে ইন্টার্নশিপ বা কার্যক্রম শুরু হচ্ছে। এখন থেকে আমাদের পছন্দ মতো কোম্পানিতে আমরা ইন্টার্নশিপ করব, আমরা সেই পছন্দের কোম্পানির মতো করে নিজেকে প্রস্তুত করব, যেন ফোর্থ ইয়ারে উঠলে ফার্স্টে যেন আমরা হচ্ছে ইন্টারভিউ দিয়ে টিকে যেতে পারি। তো এইরকম সুযোগ সুবিধা থাকে। আবার সবার মধ্যে একটা ভয় কাজ করে, আমি কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হব। দেখেন জাপানের কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার N2 N1 না থাকলেও আপনি কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন দিতে পারেন। আপনি সাহস করে অ্যাডমিশন দেন না, তাই জন্য আপনার হয় না। আপনি ফর্মটা ফিল আপ করে আপনি একটু মনের মধ্যে ভয়টা বাদ রেখে আপনি ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করেন। রিটেনটা বাদই দিলাম। আবার আমার যে ইউনিভার্সিটিতে পড়ি, আমার ইউনিভার্সিটিতে কিন্তু নিহঙ্গ গাক্ষর শোকায় আছে, যেটা আপনি বলতে পারেন প্রশংসাপত্র টাইপের, যে আপনার রেপুটেশন যদি ভালো থাকে আপনার লিখিত দিলে আপনি ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে পারবেন। এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার N3 জেএলপিটি বা N2 না থাকলেও আপনি ওই সুইসেন দিয়ে আপনি হচ্ছে ডিরেক্ট পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন, সেই অপশনও আছে। আপনারা এই জিনিসটা একটু রিসার্চ করতে চান না? যেমন আপনি সেনমনগাক্কুতে ভর্তি হন ইন্টারভিউ দিয়ে, এরকম অনেক ইউনিভার্সিটি আছে আপনার সুইসেন নিয়ে আপনি ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে পারবেন। যেমন আমার ইউনিভার্সিটিতেও এই অপশনটা আছে। আবার আপনি চাইলে নিজের মতো করে অ্যাডমিশন দিতে পারবেন রিটেন পরীক্ষা দিয়ে টিকার পরে, মানে রিটেন দেওয়ার পরে ইন্টারভিউ হবে। আসলে যেহেতু আমরা ফরেনার, সেক্ষেত্রে আমাদের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে আপনি মুখে কথা বলতে পারতেছেন কিনা। আপনি কানজি লিখতে পারতেছেন না, এটা সবচাইতে বড় ফল্ট না। সবচাইতে বড় ফল্ট আপনি মুখে কথা বলতে পারতেছেন কিনা বা পারতেছেন না, যার জন্য আপনার কোথাও কিছু হচ্ছে না। আপনি যদি ইন্টারভিউটা সুন্দর করে দিতে পারেন, আমি বলতে পারি আপনাকে 80% বা 90% সম্ভাবনা থাকবে আপনাকে নিয়ে নিবে। কারণ তারাও জানে যে একটা স্টুডেন্ট 2 বছরে এই জাপানিজ ভাষা সম্পূর্ণ আয়ত্ত করা কখনোই পসিবল না। আর যদি আপনি মনে করেন N3 পরীক্ষা দিয়ে ফেল করছেন, N2 পরীক্ষা দিয়ে ফেল করছেন, তারপরও সেই সার্টিফিকেটগুলো আপনি শো করবেন। ফেল করলেও সমস্যা না, আপনি যে পরীক্ষা দিয়েছেন এটাই অনেক অনেক কিছু।
আর সেনমনগাক্কুর কথা বলি, সেনমনগাক্কুতে ভর্তি হলে এই যে যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে, প্রথমত কি জাপান থেকে যদি আপনি বের হয়ে যান, বা এখন যেরকম অনেক স্টুডেন্টে জাপান থেকে বের করে দিচ্ছে, দেখা যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় ফল্ট করছে, চাকরিতে ঢুকছে, তারা বাংলাদেশে চলে যাচ্ছে, বা পরবর্তীতে আবার জাপানে আসবে কি আসবে না, তাদের নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত কষ্ট করে পড়াশোনা শেষ করলাম, আমার পুরাতন একটা অপরাধের জন্য বা ওভারওয়ার্ক করার জন্য আমাকে এখন দেশে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা অনার্সে ভর্তি হন। আপনাদের মধ্যে যে কাজ করে যে আমরা 4 বছর পড়াশোনা কষ্ট করে করবো, আসলে দেখেন ক্লাসটাও নিজের স্বাধীন মতো সেট করে নেওয়া যায়। আবার বছরে প্রায় 5 মাসের মতো বন্ধ থাকে। এই 5 মাস বন্ধ থাকলে আপনি নিঃসন্দেহে বলতে পারি আমি, আপনার টিউশন ফি যদি 100 মানের মধ্যে হয়, আপনি কষ্ট মষ্ট করে সেভিংস করে ম্যানেজ করতে পারবেন আর কি। কারণ আমরা তো করতেছি, আপনিও পারবেন। আর সেনমনগাক্কুতে ভর্তি হলো, সেনমনগাক্কুর টিউশন ফিও যে অনেক কম তা না, দেখা যাচ্ছে অনেক ভালো ভালো সেনমনগাক্কুতে ভর্তি হলো ডিপ্লোমাতেও, তা প্রায় 80 মান 85 মান কাছাকাছি চলে যায়। কিন্তু এত ছুটি থাকে না, আপনি ইউনিভার্সিটিতে ছুটির মধ্য দিয়ে আপনি পারবেন আমি মনে করি। তো আপনারা যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন, আমার ইউনিভার্সিটিতে দিতে পারেন। আমার ইউনিভার্সিটিতে বাংলাদেশি নাই বললেই চলে। আমরা যখন ভর্তি হয়েছি মাত্র 4 জন বন্ধু, আর পরবর্তীতে হয়তো বা আরও এখন 10 থেকে 12-13 জন হয়তো আছে সব মিলিয়ে। তো তার চাইতে বেশি কি জানেন, নেপালি, চাইনিজ, ভিয়েতনামিজ এরা অনেক আছে, যারা কথা পর্যন্ত মুখ দিয়ে বলতে পারে না। তারা যদি ভর্তি হতে পারে, আমরা বাংলাদেশিরা কেন পারবো না? আপনি চেষ্টা করেন না তাই পারেন না, চেষ্টা করলে সমস্যাটা কি? আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যারা ওপেন ক্যাম্পাস জয়েন করতে চান, ওপেন ক্যাম্পাসে জয়েন করতে পারেন। তাহলে আপনারা ভয় কেটে যাবে। অনলাইন ওপেন ক্যাম্পাস হয়, আপনারা অনলাইনে অ্যাটেন্ড করেন, ইউনিভার্সিটি সম্পর্কে জানেন। যে বলবে যে ইউনিভার্সিটি ভালো না, ইউনিভার্সিটি ভালো না, এসব ভুল কথা ভাই। আপনি একটা সার্টিফিকেট অর্জন করেন, আপনার জন্য অনেক কিছু নির্ভর করবে। এবং পাশাপাশি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটার স্কিলটা বাড়ান, সাথে ইংলিশটা চর্চা করেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন বলে আমি মনে করি। তো জানি না কতটুকু বোঝাইতে পারছি, যতটুকু চেষ্টা করছি বোঝানোর ততটুকু বুঝিয়েছি। যারা আমাকে কোশ্চেন করতেছেন যে ভাইয়া কোথায় ভর্তি হব, তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই যতক্ষণ আপনার হাতে সুযোগ আছে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। আপনার হাতে অপশন রাখেন, যেন আমি ভবিষ্যতে ইউনিভার্সিটি কমপ্লিট করে আমি যেন জাপান থেকে চলে গেলেও কিছু করতে পারি। এই অপশনটা হাতে রেখে আপনি আপনার মতো করে আগানোর চেষ্টা করেন। যদিও কষ্ট হবে 4 বছর, তারপরেও বলবো কষ্টটা সেনমনগাক্কু 2 বছরের কষ্ট চাইতে 4 বছরের কষ্টটা অনেক ভালো হবে। আশা করি যাদের বোঝার ক্ষমতা তারা বুঝছেন। যারা শুধু শর্টকাট খুঁজেন তারা সেনমনগাক্কু ভর্তি হতে পারেন। সেনমনগাক্কু যে খারাপ তা বলবো না, জাপানে থাকতে গেলে সেনমনগাক্কু অনেক ভালো, ভালো ভালো সেনমনগাক্কু অনেক আছে, আপনারা সেখানেও ভর্তি হতে পারেন। জানি না আমার কথাগুলো কারো ভালো লাগছে কারো ভালো লাগে নাই। দিন শেষে একটা কথাই বলবো, যে ডিসিশনটা নেবেন ভেবেচিন্তে নেবেন, কারণ আপনার এই ডিসিশনটাই আপনার পুরো লাইফটা নির্ভর করতেছে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।